হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যালো। জি স্যার, আপনাকে জি শোনা স্যার, শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি সালাম স্যার, আপনার আলাইকুম কথা স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। শোনা যাচ্ছে। শুনতে পারছি স্যার। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম। উম, আচ্ছা, আপনাদের কি এইটা ফার্স্ট ক্লাস নাকি আগে ক্লাস হয়েছে? এটা ফার্স্ট ক্লাস স্যার। আচ্ছা, মানে এমআই এর ফার্স্ট ক্লাস নাকি জি। একদম ওভারঅল ফার্স্ট ক্লাস আজকে? না, এমআই এমআই এর ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। ওভারঅল ওকে। ক্লাসটা 9 তারিখে স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কোনো রিপ্রেজেন্টেটিভ কি হয়েছে অলরেডি নাকি হবে পরে? স্যার জি হয়েছে, সিলেক্ট করা হয়েছে স্যার। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ কে? স্যার, আমি। স্যার স্যার আমি আছি। আচ্ছা, আমি আপনাদেরকে আমার নাম্বারটা শেয়ার করতেছি। আমাকে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ? জি আচ্ছা স্যার। আর আপনারা যদি কখনো কমিউনিকেট করতে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাদের ক্লাসে টোটাল কতজন? স্যার মেম্বার তো আরো বেশি, এখনো হয়তো সবাই জয়েন করতে পারেনি। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, যেহেতু রমজানের দিন আমি বেশি সময় অ্যালাউ করব না। অন্য সময় হলে 10-15 মিনিট আমি অ্যালাউ করি, কিন্তু এখন যেহেতু রমজানের দিন আমি আজকে ছেড়েও দিব একটু আর্লি। কারণ আমি নর্মালি আফটার জোহর আমার এনার্জিটা থাকে না, তখন কথা বলতে পারি না। তো আমি শুরু করি। তো আজকে আপনি আপনাদের যারা আছে অন্যান্য ফ্রেন্ডরা একটু বলে দিয়েন আর কি, যে যাতে যথাসময়ে শুরু করে। একটা মিনিট। সালামালাইকুম। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আপনারা আগে কোনো ক্লাস করেন নাই, তো আজকে আমি সরাসরি আপনাদের কিছু পড়াবো না। হাওয়েভার আপনাদের সিলেবাস সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কি সবার কাছে সিলেবাসটা আছে? হ্যালো। আচ্ছা, আপনি একটা কাজ করেন, কার কার কাছে সিলেবাস আছে তারা একটু হ্যান্ড রেজ করেন, তাহলে মনে ইজি হয় একটু। তার সিলেবাস তো বইতে আছে না? আচ্ছা, আমার এখানে আপনাদের জাস্ট কতজনের কাছে আছে? 4, 5, 6, 7 জনের কাছে আছে। আচ্ছা, আইসিবি তে আপনার সিলেবাস থাকাটা খুব জরুরি। কারণ আপনার বিশেষ করে এই লেভেলের যে কোশ্চেনটা হবে সেটা তো একেবারেই আপনার গ্রিড স্পেসিফিক। আপনাদের প্রত্যেকটা কোর্সে, নট অনলি এমআই, প্রতিটা কোর্সেই কিন্তু একটা আলাদা আলাদা নলেজ গ্রিড আছে। সেই নলেজ গ্রিড অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্নটা হয়, এমসিকিউ হোক আর যেটাই হোক। সো এই জন্য আপনাদের সিলেবাস সম্বন্ধে আইডিয়া থাকাটা খুবই জরুরি। তো এইখানে আমি আজকে যেটা করবো আপনাদের সিলেবাস সম্বন্ধে, আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম মাহমুদুর। আপনারা কি আমার পরিচয় জানেন? ডিটেলস দিছে কিছু আইসিবি? নো স্যার। ওকে, 1 মিনিট আমি
স্যার আপনি একটু কাইন্ডলি আনমিউট করে নেবেন, সবাইকে একসাথে মিউট করে দেওয়াতে আপনাকেও মিউট হয়ে গিয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার নাম হচ্ছে মাহমুদুর রহমান। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো বটেই। আমি হচ্ছে এক নামে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছি ডিরেক্টর হিসেবে। আর বর্তমানে আমাদের ডিআরসির সেক্রেটারি। ঠিক আছে, এটা আমার খুবই সংক্ষিপ্ত একটা পরিচয়। তো আজকে আমি আপনাদের সিলেবাস সম্বন্ধে একটা আইডিয়া দিব। আমাদের পুরো সিলেবাসটা হচ্ছে যে আমার এই স্লাইডে কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আপনাদের সিলেবাসের টোটাল ভাগ কয়টা খেয়াল করেন। টোটাল হচ্ছে চারটা ভাগ, দেখছেন? সিরিয়াল নাম্বার 1 2 3 4, চারটা ভাগ, চারটা এরিয়া আছে এবং প্রত্যেকটা এরিয়ার ওয়েট কিন্তু সমান। মানে আপনার যখন এমসিকিউ প্রশ্ন আসবে তখন কিন্তু এই চারটে এরিয়া থেকে মোটামুটি সমানভাবেই আসবে। জাস্ট আপনার নাম্বার মিলানোর জন্য একটা এদিক ওদিক হইতে পারে। সেটা কিরকম? ধরেন আপনার তো 100 মার্কস। হ্যাঁ, একটা মিনিট আবার। সো এখানে আপনার লাইক ধরেন আপনাদের 100 মার্কস, এখন 25 মার্কস ধরেন। তো 25 মার্কস যদি হয়, প্রশ্ন দেওয়া যায় কয়টা? 12টা, 12.5টা। তো 12.5 প্রশ্ন দিবেন, হয় 12 নাহলে 13। ম্যাক্সিমাম এটা 11 হইতে পারে, মিনিমাম 11 হইতে পারে, ম্যাক্সিমাম 14 হবে বা 13 হবে। সো আপনার বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, এখন আমার এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা লার্নিং এরিয়া যেটা আছে, সিলেবাস এরিয়া যেটা আছে, সেটার জন্য কিন্তু আমার লার্নিং অবজেক্টিভ কিন্তু আমার আলাদাভাবে আছে। এর ভিতরে আমার চ্যাপ্টার 1-এ হচ্ছে একটা অবজেক্টিভ, 2-তেও একটা অবজেক্টিভ, 3-তে 3টা অবজেক্টিভ, 4-এ হচ্ছে 2টা অবজেক্টিভ। এবং রেলিভেন্ট চ্যাপ্টার আমাদের যে চ্যাপ্টার গুলি আছে, দেখেন আমাদের 1-এ হচ্ছে 1 to 5, 2-তে হচ্ছে 6 7, 3-তে হচ্ছে 8 9, এবং পরে হচ্ছে 10 11। আচ্ছা, আপনাদের এই কোর্সে আমরা দুইজন টিচার। আমি নর্মালি 1 থেকে 6 নিব, আর আফজাল হচ্ছে 7 থেকে 11 নিবে। ঠিক আছে, এটা আমি আফজালকে বলে দিব, কিন্তু আপনাদেরকেও বলে রাখলাম যে 1 থেকে 6 আমি নিব, আর 7 থেকে 11 হচ্ছে আফজাল নেবে। ওকে, এখানে এখন পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তা আমরা যদি প্রথমেই আসি যে আমাদের লার্নিং অবজেক্টিভ 1টা কি? আইডেন্টিফাই দ্য কস্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ প্রোডাক্টস অ্যান্ড প্রভিশন অফ সার্ভিস অ্যান্ড ইউজ দেম টু ডিটারমাইন প্রাইস। তার মানে আমার এখানে কস্টের ক্লাসিফিকেশন গুলো আমরা মেইনলি এখানে শিখবো, এবং সেটা ইউজ করে কিভাবে আমরা কস্টিংটা করি, এবং তার সাথে তার বেসিসে আমরা কিভাবে প্রাইসিংটা করি। এই কয়েকটা জিনিস থাকবে, মানে প্রাইসিং পর্যন্ত। মানে আমার প্রাইস নির্ধারণ হচ্ছে আমাদের 1 থেকে 5 চ্যাপ্টারের ভিতর হয়ে যাবে। কোন কোন কস্ট মিলে হবে, কস্টের ক্লাসিফিকেশন কি, বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন স্টাইলে ক্লাসিফিকেশনটা একটু ডিফারেন্ট হয়, সেটা আমরা শিখবো হচ্ছে আমাদের সিলেবাস এরিয়া 1-এ, কস্টিং এন্ড প্রাইসিং। আর 2-তে আসবে আমার বাজেট এবং ফোরকাস্টিং, যে আমি যে টোটাল ওভারঅল যে বাজেটটা করব, সেই বাজেটটা কিভাবে করব, কত ধরনের বাজেট হয়, কে বাজেট করে, কিভাবে ইমপ্লিমেন্ট হয়, এই টাইপের জিনিসগুলো আমরা পার্ট 2-তে করবো। এবং এখানে আমরা বাজেট প্রিপারেশনও করবো, মাস্টার বাজেট, অপারেশনাল ফাংশনাল বাজেট, এগুলো আমরা তৈরি করবো। আর থার্ড হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। প্রথমে তো আমি একটা কিছু বানাইলাম,
চ্যাপ্টার 1-এ বা এরিয়া 1-এ। 2-তে হচ্ছে আমি বাজেট করলাম। 3-তে এসে আমি কম্পেয়ার করব, আমার পারফরমেন্স অ্যানালাইসিস করব 3-তে এসে। এর ভিতরে আমার লার্নিং অবজেক্টিভ 2-তে কি আসতেছে? সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট বাজেটিং অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অ্যান্ড প্রিপেয়ার বাজেট। তার মানে আমি বাজেট প্রিপারেশনটা এখানে করব। আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করবো যে আমার কি ধরনের কাজ, কি ধরনের বিজনেস, কি টাইপের বিজনেস, এইটার উপরে বেসিস করে তাহলে আমার বাজেট মেথড কোনটা হওয়া উচিত সেটা আমরা এখানে করবো, এবং এটা করে সেটার বেসিসে হচ্ছে আমরা একটা বাজেট প্রিপারেশনও করবো। 4th হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স মেজার। আচ্ছা, এখন এই যে আমি বাজেট করলাম, তাহলে আমি যে পারফরমেন্স অ্যানালাইসিস করব, তাহলে আমি এই যে অ্যানালাইসিস, আমার ইন্ডিকেটরটা কি হবে, আমার মেজারমেন্ট টুল কি হবে, এই জিনিসটা হচ্ছে আমরা আর হচ্ছে চ্যাপ্টার 4-এ বা আমার খুব সম্ভবত চ্যাপ্টার 8-এ এই জিনিসটা পাওয়া যায় আমার বইয়ের। তো আমার অবজেক্টিভের ভিতরে 4th অবজেক্টিভ হচ্ছে আমার সিলেক্ট করা, আর 5 নাম্বারে হচ্ছে সেটা ডান করা, মানে আমি কাজটা করা। 4 নাম্বার হচ্ছে আমি কোন মেথডে করবো সেটা সিলেক্ট করব, আর 5 নাম্বারে হচ্ছে আমি কাজটাই করবো, মানে আমি পারফরমেন্স মেজার করবো। আর চ্যাপ্টার 4-এ যদি যাই, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, এখন হচ্ছে যে আমরা আইডেন্টিফাই অ্যান্ড ক্যালকুলেট রিলেভেন্ট ডাটা ফর ইউজ ইন ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। তার মানে আমি আমার ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এর জন্য তার কি কি ডাটা লাগবে এটা আইডেন্টিফাই করে দিবে এবং তার রিলেভেন্ট ক্যালকুলেশন করে দিব। টপ ম্যানেজমেন্ট বসে বসে তো ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিবে না, লোয়ার ম্যানেজমেন্ট বা নিচের ম্যানেজমেন্ট বা মিড ম্যানেজমেন্ট সে হচ্ছে ক্যালকুলেশন করে দিবে এবং রিলেভেন্ট যত ইনফরমেশন আছে সেগুলি দিয়ে দিবে, যার বেসিসে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে। আপনারা তো জানেন যে ধরেন একটা কোম্পানির বোর্ড, বোর্ড হচ্ছে মেইন সিদ্ধান্তগুলি নেয়, কিন্তু বোর্ড কি সব কাজ নিজেরা করে? করে না। লোয়ার লেভেল থেকে বা ম্যানেজমেন্ট লেভেল থেকে তাকে রেলিভেন্ট ওয়ার্কিংস গুলি দিয়ে দেয়, যেটাকে আমরা নোটশিট বলি বা আমরা এজেন্ডা বলি, এজেন্ডা আকারে দিয়ে দেয়। সেটার নিচে ডিটেলস ক্যালকুলেশন থাকে। ইভেন বোর্ড লেভেলে ডিটেলসটাও থাকে না, অনেক সামারি আকারে থাকে, যেটা টপ ম্যানেজমেন্টের ডিটেলস থাকে, তার বেসিসে করে আমার বোর্ড একটা সিদ্ধান্ত নেয়। সেম ভাবে ম্যানেজমেন্ট যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবে, ম্যানেজারিয়াল সিদ্ধান্ত, তখন কিন্তু এই ইনফরমেশন গুলি মিড ম্যানেজমেন্ট বা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে উপরে দিতে হবে এবং রিলেভেন্ট ক্যালকুলেশন করে দিতে হবে, যেটা আমরা শিখবো হচ্ছে আমার লার্নিং অবজেক্টিভ 5-এ চ্যাপ্টার 9 মেবি। দেন আমি এখন, সরি, এটা হচ্ছে আমরা শিখবো 4-এ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ। আর ফাইনালি যেটা আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন ইথিক্যাল অ্যাসপেক্টস অফ ডিসিশন মেকিং, মানে আমি ডিসিশন মেকিং এর সময় আমার ইথিক্যাল যে জিনিসগুলি আছে বা আমি ডিসিশন মেক কিভাবে করবো সেটা হচ্ছে আমরা এক্সপ্লেন করবো হচ্ছে আমার লার্নিং অবজেক্টিভ 7। এখন আহ ইথিক্যাল যে ব্যাপারটা, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যদিও আমরা আইসিবি বাট সীমা, আমি সীমা কোয়ালিফাই করছি, তো সীমার একটা খুব সুন্দর একটা নিয়ম আছে যে পরীক্ষার সময় ধরেন আপনি যে অ্যান্সার দিচ্ছেন সেই অ্যান্সারে যদি এমন কোনো গন্ধ থাকে যে না, এই অ্যান্সারটা ইথিক্যাল না, মানে ইথিক্যাল জব হবে না বা ইথিক্সে একটুও ছাড় দেওয়া হয়েছে, সে কিন্তু সীমা পাস করতে পারে না বা পারবেও না। কারণ ইথিক্যাল প্র্যাকটিসটা তারা পরীক্ষা খাতাও নিয়ে আসে। ঠিক আছে? সো এইটা হচ্ছে মোটামুটি আপনাদের সিলেবাস সম্বন্ধে এই নিয়ে নাটক একটা সামারি। আপনাদের কি এখানে কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? স্যার, এটা বুঝতে সমস্যা হয়নি, বাট আমার একটা কোশ্চেন ছিল স্যার। করেন। স্যার, কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে যেহেতু আজকে থেকে আমরা শুরু করছি, তো আজকে যদি স্যার আপনি আমাদেরকে একটু গাইড করতেন যে ফুল কোর্সটার প্রিপারেশন নেওয়ার টেকনিকটা আমাদের কি হবে, অ্যান্ড এক্সামের টাইম ম্যানেজমেন্টটা নিয়ে স্যার, কারণ এমআই তে নাকি টাইম ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু। সো ম্যাথ আচ্ছা গুলো স্যার কিভাবে তাড়াতাড়ি করা যায় বা টাইম ম্যানেজ করা যায় স্যার? আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা এখন, আচ্ছা এমআই তে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয় এটা অবশ্য আমি পার্সোনালি মনে করি না। কারণ হচ্ছে আমি আহ, যখন মানুষ পরীক্ষা দেয় আমি ওদেরকে এক্সক্লুসিভলি আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে আসলে তাদের সমস্যাটা কোথায় পড়ে। এমআই তে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়, এমআই যত প্রশ্ন আসে খুবই ছোট ছোট উত্তর হয়,
অনেক বড় প্রশ্ন হইলে সেখানে 3-4টা উত্তর হয়, মানে 3-4টা প্রশ্ন থাকে, হয়তো আপনার একটা কেস সিনারিও দিল, ওই একটা কেস সিনারিও দিয়ে ওখান থেকে আপনার 10টা কোশ্চেন দিল। তার মানে কিন্তু প্রশ্নটা অনেক বড়, যে মানে অনেক মার্কসের, কিন্তু অনেক মার্কস অনেক কিছু লিখতে হবে ব্যাপারটা তা না, আপনারা খালি টিক দিবেন। এমআই তে মূল চ্যালেঞ্জটা হয় আপনারা প্র্যাকটিসের অভাব। একটা ম্যাথ আপনারা করেন, মনে মনে করেন, মুখে মুখে করেন, ক্যালকুলেটরে করেন, ঠিক আছে, কিন্তু খাতা কলমে করেন না। আবার অনেকে আছে খাতা কলমে করেন, ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে পারেন না। এই দুইটাতেই লিমিটেশন আছে। আমার যখন এমসিকিউ হয়, এমসিকিউ তে ক্যালকুলেটরে করে ফেলাটাই যৌক্তিক, আমার খাতা কলমে তো ডিটেলস লেখার কোনো প্রয়োজন নাই। তো অনেকেই আছে এই যেহেতু শর্টকাট উনি পারেন না, উনি ডিটেলস করেন, তখন তুমি উনি সময় নষ্ট করেন। কিন্তু মার্কস তো ভাই আপনার 2, প্রত্যেকটা প্রশ্নের মার্কস তো 2। অনেক সময় নেওয়া যাবে না, আপনাকে শর্টকাটে বের করার মেথডটা জানতে হবে। যদি আপনি যদি অনেক প্র্যাকটিস করেন এটা সম্ভব, কিন্তু আপনি যদি খালি বই পড়েন, ম্যাথ প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব হবে না। জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। এটা হচ্ছে আপনার একটা কারণ। আচ্ছা, আরেকটা কারণ যে এটা হচ্ছে আপনার সময় আপনাদের বেশি লাগে বা টাইম ম্যানেজমেন্ট করা যায় না। এটা হচ্ছে একটা রিজন যে আপনি এইভাবে সমস্যা পড়তেছেন। আরেকটা রিজন হচ্ছে আপনারা যারা ধরেন এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছেন, লাইক আচ্ছা, ভালো কথা, আপনাদের এখানে টোটাল স্টুডেন্টের ভিতরে আপনারা মানে আন্ডার গ্রাজুয়েট মানে ইন্টার বা এ লেভেল করা কতজন আছেন? এটা খুব জরুরি আমার লেকচারের জন্য, একটু বলবেন কাইন্ডলি। ইন্টার আপনাদের হ্যান্ড রেজ করা যেটা, তাতে তো মনে হচ্ছে মাত্র 4জন, তাই কি? আবার 2জন নামাই দিছে। স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে। তার মানে আপনি এইচএসসি বা এ লেভেল করে আসছেন। আই থিঙ্ক স্যার স্যার যারা মানে ফার্স্ট টাইম জুমে ক্লাস করছে তারা হয়তো হ্যান্ড রেজের অপশনটা স্যার খুঁজে পাচ্ছে না, বাট বেশি স্যার ম্যাক্সিমাম। আচ্ছা, এটা 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 কেন জিজ্ঞাসা করতেছি, আমি লাস্ট সেশনে যে ক্লাসটা নিয়েছি সেখানে আপনার ইন্টারমিডিয়েট বা এ লেভেল করা ছিল একদম 100%, সবাই ছিল পাস, প্রি আর্টিকেল স্টুডেন্ট, ঠিক আছে, মানে কেউই গ্রাজুয়েট না, কিন্তু তারা ক্লাস করতেছে এরকম। কিন্তু আজকের ক্লাসে সম্ভবত আচ্ছা, গ্রাজুয়েশন করা কতজন আছেন, বিবিএ এমবিএ করা? স্যার বিবিএ ফার্স্ট ইয়ার আছে স্যার। না না, কমপ্লিট কমপ্লিট না। গ্রাজুয়েট। আচ্ছা, আপনাদের ব্যাচটা খুব সম্ভবত মিক্স ব্যাচ। আচ্ছা, এবার হচ্ছে আরেকটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কারা আছেন, যে আপনারা কখনোই কমার্স লাইনে পড়েন না, এই সিএতে এসেই প্রথম আপনি এগুলি দেখতেছেন, সায়েন্স। আচ্ছা, সায়েন্সের হচ্ছে আপনারা 5জন, রাইট? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এটা খুবই মিক্স হয়ে গেছে, মানে আমার এখন একটু টাফই হয়ে গেল আমার জন্য যে আমি কোন হয়ে যাব, কারণ আমার সায়েন্সের স্টুডেন্ট আছে, গ্রাজুয়েশন করা আছে, গ্রাজুয়েশন করে না এমনও আছে। হাওয়েভার ভয়ের কিছু নাই, আমাদের নলেজ লেভেলের কোর্সগুলি বা আপনার সার্টিফিকেট স্যার লেভেল যেটা চাকরিজীবীও আছে। না, ওনারা চাকরিজীবী যারা আছেন তাদেরকে আমি গ্রাজুয়েশন লেভেলে ধরে নিচ্ছি আর কি। তো আপনারা যারা আছেন, আবার আমি খুব সম্ভবত কিছু চেহারা দেখছি যে তারা আমারও সিনিয়র হইতে পারেন। সো সবকিছু মিলে আমাদের এই কোর্সটা বা আমাদের এই লেভেলের কোর্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আমরা যদি মোটামুটি ইংলিশ বুঝি, ইংরেজি অর্থ বুঝি, তাহলে আমরা নিজেরা পড়েও কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা কভার করে ফেলতে পারবো। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম না, আমি তো মনে করি যে পুরোটাই কভার করতে পারার কথা, হাওয়েভার প্র্যাকটিসের অভাবে হয়তো কারো একটু সময় কম বেশি লাগবে। আদারওয়াইজ আমাদের নলেজ লেভেলের কোর্স, স্পেশালি আমার এই এমআই কোর্সে, সেটা সবাই বুঝতে পারার কথা। তো যারা গ্রাজুয়েশন করে আসছেন বা ধরেন আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করে আসছেন, কিছুটা অ্যাকাউন্টিং করে আসছেন, প্লাস ফাইন্যান্সের একটা দুইটা
এলিমেন্টারি কোর্স যদি করে আসেন, তাদের জন্য আসলে এই কোর্সটা আমার নতুন করে দেওয়ার কিছু নাই, সবই উনি করে আসছেন। বরঞ্চ এরকম হবে যে আমি তো অনেক বড় জিনিস জানি, আমাকে এটা কি বলতেছে এত ছোট জিনিস। বাট সি এর কোর্সটাই এমন ভাবে ডিজাইন করা যে সে প্রথম লেভেলে আপনাকে একদম এলিমেন্টারি জিনিস শিখাবে, সেকেন্ড লেভেলে গিয়ে গিয়ে এটাকে অ্যাপ্লাই করা শিখাবে, আর থার্ড লেভেলে যে একদম রিয়েল লাইফ। তো এটা যে এই যে প্যারাডিম শিফট যেটা হচ্ছে, এটা অনেক বড় বড় ভাবে হচ্ছে। ধরেন এটা যদি 7-8টা লেভেল দেওয়া হইতো তাহলে আপনাদের অতটা গায়ে লাগতো না, কিন্তু এখন যেহেতু জাস্ট 3 লাফে আপনি সিএ পাস করে যাবেন, 3টা লেভেল কমপ্লিট করে, এই জন্য আপনার এক একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গেলে জিনিসটা প্রেশারটা একটু বেশি পড়ে। সো আমি আহ, তবে এখানে একটা কথা বলে রাখি, যারা গ্রাজুয়েশন করা তারা সব পড়ে আসছেন বা আরো বেশি পড়ে আসছেন বলে আপনারা যে না পড়লে পেরে যাবেন ব্যাপারটা এরকমও হবে না। প্র্যাকটিস খুব জরুরি। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা খেয়াল করেছি যে আপনি যে প্রিপোজিশন বুঝার ভুলের কারণেও কিন্তু আপনার অ্যান্সার ভুল হয়ে যায়। ঠিক আছে, প্রশ্নের উত্তর জানে কিন্তু সে ভুল করতেছে বিকজ সে প্রশ্ন পড়তে ভুল করতেছে, দাড়ি কমা ঠিকভাবে পজ দেয় নাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে মোদ্দা কথা, আপনার প্র্যাকটিসটা খুবই জরুরি। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাদের বইয়ের এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যা আছে, মানে আপনার পুরো বই তো ব্ল্যাক এন্ড হোয়াইট, রাইট? কারো কি কালার বই আছে? কালার প্রিন্ট তো নিশ্চয়ই কারো নাই। নো স্যার। আচ্ছা, তো পুরোটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট। তাহলে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনার যত ব্ল্যাক আছে সব কিন্তু আপনারা পড়বেন, কোনো ব্ল্যাক অংশই বাদ দিবেন না। কারণ এই বইটা এমন ভাবে ডিজাইন করা, সে আপনাকে প্রথমে বলবে যে আপনি এই চ্যাপ্টারটা কেন পড়তেছেন, এই চ্যাপ্টার পড়লে আপনি কি শিখবেন, তারপর আস্তে আস্তে সে যাবে। তো আপনি যদি একটা চ্যাপ্টারের শুরুতে টার্গেট বুঝতে পারেন যে হ্যাঁ আমি তো এই জিনিস শিখবো, যখন ওইটা আসবে তখন কিন্তু আপনার মাথায় ক্যাচ করবে বেশি। ঠিক আছে, মানে আপনার কনফিউশন থাকবে না বা সাসপেন্স থাকবে না। সাসপেন্সের সিনেমায় সাসপেন্স থাকে, লেখাপড়াতে সাসপেন্স থাকা যাবে না। যে আমার টার্গেট কি, আমি এইটা পড়ে এই চ্যাপ্টার পড়ে বা এই পৃষ্ঠা পড়ে কি চাই, সেটা যদি আমি আগে থেকে জানা থাকে তাহলে আমার বুঝতে সুবিধা হবে না। ইয়েস স্যার। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা বইয়ের ব্ল্যাক পার্টের কোনো কিছুই বাদ দিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, নলেজ লেভেলের কোশ্চেন গুলি এমন ভাবে আসে কোনোটাই আপনার বইয়ের বাইরে থেকে আসবে না, এটা নিশ্চিত। বইয়ে যা পড়াচ্ছি, বই সিলেবাসে যা এর বাইরে কখনোই আসবে না। হয়তোবা আপনি এটা বলতে পারেন যে স্যার এই অঙ্কটা আসছে, এটা তো স্যার বইয়ে নাই। এটা নাই কিন্তু এটার মতো একটা আছে। দ্যাট মিনস আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে ওইটাও আপনি পারবেন, একটু এদিক ওদিক করে দিব। বাট মোটা দাগে বইয়ের বাইরে থেকে 10% আসবে, 10% আসবেই না, ওই রেলিভেন্ট কিছু আসবে, একটু টুইস্ট করা আসবে। তাহলে আপনি যদি পুরো বইটা পড়েন, বইয়ের কনসেপ্ট গুলি বুঝেন, প্র্যাকটিস করা থাকো, আমার মতে আসলে কারোই আদার দেন ট্যাক্স, ট্যাক্স তো একটু ডিফারেন্ট, আদার দেন ট্যাক্স কারোই আসলে সার্টিফিকেট লেভেলে আটকানোর কথা না যদি ঠিকভাবে সে পড়ে। তো ওই জিনিসটা আপনারা করবেন। প্লাস আপনাদের এই যে বইয়ের যেই ওয়ার্কআউট এক্সাম্পল আছে সেগুলি করবে, ইন্টারেক্টিভ যেই এক্সাম্পল গুলি দেওয়া আছে সেগুলি করবেন। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আপনার একটা লিস্ট অফ কিছু লিস্ট দেওয়া আছে যে আপনার এমসিকিউ কোশ্চেন, সেগুলি আপনারা করবেন। এবং আরেকটা জিনিস করতে পারেন যে আহ, এটা অবশ্য আমি একটা সিস্টেম অ্যাপ্লাই করতাম ব্যাক ইন 1999, 1997, আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তখন তো এমসিকিউ, এমসিকিউ আমাদের 94, দ্যাট মিনস আপনার ধরেন 95 পর্যন্ত আমাদের টাস্ক ফোর্স বলে একটা ব্যাপার ছিল। 500টা এমসিকিউ ছিল, এই এমসিকিউ থেকে 50টা আসতো, এখান থেকে পরীক্ষা দিতে হতো। এটা খুব ইজি ছিল, কারণ 500টা এমসিকিউ তো কোনো সমস্যাই না। আর এই যুগে আপনাদের জন্য তো আরো সমস্যা না। কিন্তু ওই যুগেও কিন্তু ওই 20, 30, 25, 10ও পাইতো, ফেলও করতো। কিন্তু 96 থেকে এটা হয়ে গেছে না, কোনো টাস্ক ফোর্স থাকবে না, সারা বই। এখন সারা বইয়ে কত এমসিকিউ করা যায়, কত কিছু করা যায়, তাই না? কত ডাইমেনশনে করা যায়। তখন আমরা যেটা করতাম, এটা আমাদের এক স্যার আমাদের গাইড করছিলেন, যে তোমরা প্রত্যেকটা লাইন রিডিং করবে এবং এখান থেকে যত ডাইমেনশনের কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনটা তোমরা খাতায় লিখবা। খাতায় লিখে তোমরা অ্যান্সারটা লিখবা হচ্ছে স্পেসিফিক, একটা 4টা লেখার দরকার নাই। এটা করার পরে যেটা হইতো, ধরেন আমাকে বলতো তুই 50টা লিখে নিয়ে আসবি, তুই 50টা এভাবে করে সবাই লিখে নিয়ে আসতো।
ওখান থেকে 2-3 জন ক্লাসে পরের দিন পড়তে অ্যান্সার বলতে, এতে করে যেটা হইতো আপনার একটা প্রশ্ন আপনার মিস হওয়ার সুযোগ ছিল না। এবং যার ফল আমরা পাইছি, আমাদের অনেক ফ্রেন্ড অনেকগুলি কোর্সে ফুল মার্কস পাইছে এমসিকিউতে। কারণ তার প্রত্যেকটা ডাইমেনশন, ধরেন একটা লাইনে আপনি কোশ্চেন বের করলেন 2টা, আপনার বন্ধু দেখা গেছে ওই 2টার ধারে কাছেও জানে, সে আবার অন্য 3টা নিয়ে আসছে। বাট অফকোর্স লজিক্যাল, ভুলতে হতো না তা না, বাট ম্যাক্সিমামই থাকতো লজিক্যাল। তো আপনারা যদি এইভাবে প্রত্যেকটা লাইন পড়েন, কারণ আপনার লাইনে লাইনে আমি দেখছি যে এই যে কোর্সগুলো, এটা আসলে ঠিক আপনার এটাকে আমরা যে একটা মানে এই যে কোর্স বিভিন্ন যে আমরা পড়ি না, গ্যারিসন নোরেনের বই পড়ি, বিভিন্ন এই যে কাইসোর অ্যাকাউন্টিং বই পড়ি, ওগুলি যেরকম হচ্ছে আপনার একটা বড় একটা বই, এবার টেক্সট বুক বলি। এই আইসিবি এগুলিকে এক্স্যাক্টলি টেক্সট বুক বলাটা ভুল হবে, এটাকে বলতে হবে আপনার নোট বই টাইপের। মানে এটাকে একদম সব জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলি এত কনসাইজ করে সামারি আকারে নেওয়া হয়েছে যে এখানে আসলে আপনি ফার্দার যদি আরেকটা সামারি করতে যান এই বইয়ের, তাহলে আপনি একটা ইম্পর্টেন্ট মানে যেটাই ফেলবেন মানে ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করে গেলেন হবে। তো এই জন্য হচ্ছে যে এই বইতে আসলে আপনার সামারি করার কোনো সুযোগ নাই, কোনো লাইন বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন আছে এবং সেটা চলে আসতে পারে। এবং আপনারা জানেন কিনা জানি না, আপনাদের কিন্তু পরীক্ষা হলে সবার প্রশ্ন সেম হবে না, সবার প্রশ্নের সিকোয়েন্সও সেম হবে না, অ্যান্সারের সিকোয়েন্সও সেম হবে না। ঠিক আছে? সো এই জন্য আপনাদের এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, আপনি একদম ফুল ব্ল্যাক সবকিছু পড়েছেন, প্র্যাকটিস করবেন, গ্রুপ স্টাডি করবেন। গ্রুপ স্টাডি করলে মনে থাকে ভালো, অনেকেরই এতে সুবিধা হয়। কেউ কেউ আছে গ্রুপ স্টাডি করতে পারেন না, তারা হয়তো না করলেন, বাট ম্যাক্সিমাম এটা করলে ভালো হবে আপনার। মোটামুটি কি একটা আইডিয়া পাইছেন নাকি আরেকটু স্পেসিফিক কিছু এক্সপেক্ট করতেছেন? স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার এই যে প্র্যাকটিসের কথা বললেন, মানে প্র্যাকটিস কি স্যার আমরা প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করব নাকি হচ্ছে বই বেশি বেশি বারবার বুঝে বুঝে পড়বো? স্পেসিফিক্যালি বললে মানে এখানে হেল্প হচ্ছে হতো। যে আপনি এমআই কোর্সের অবস্থা এমন, আপনি 2-3 বার বইটা যদি বুঝে পড়েন, এরপরে ফার্দার আসলে ওইভাবে পড়াও লাগে না। প্র্যাকটিস বলতে আমি বুঝাইছি ম্যাথ প্র্যাকটিস করা, মানে শর্টকাটে অ্যান্সারটা বের করা। আপনি যদি একটা ম্যাথ বারবার করেন, বারবার করলে কিন্তু আপনি অনেক দ্রুত করতে পারবেন। ঠিক আছে? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার লাইফ টাইম এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই কোর্সটা আমাকে কয়েকবারই অ্যাটেন্ড করতে হয়েছে। বাইরে আমি কিন্তু আমাদের ফার্মের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর প্র্যাকটিসটা ধরেন আমাদের স্টাফ লেভেলে আমি করতাম সবচেয়ে বেশি, বাইরে এই কোর্সটাতে আমি বারবার ফেল করতেছি। তো তখন মানে এমন হয়েছে যে আমি পড়তে পড়তে যে আমি প্রায় সবই কভার করে ফেলছি, মানে আমার রেঞ্জে যা আছে তার ম্যাক্সিমাম আমার কাভার, আমার নতুন করে আর পড়ার কিছু আমি পাচ্ছিলাম না। ফাইনালি যেবার আমি পাশ করলাম, সেবার যেটা করছি আমি নতুন কিছুই করি নাই, আমার প্রিভিয়াস কোশ্চেন, বইয়ের কোশ্চেন, নতুন কোশ্চেন যা আছে সব আমি হচ্ছে খাতায় লিখছি, পারি তাও লিখছি, আমি জানি এটা অ্যান্সার কি, মুখস্থ আমার হয়ে গেছে এরকম, তারপরেও আমি লিখছি। তো এতে করে আমি বেনিফিটটা কি পাইছি, আমরা যখন ওই কোর্সের পরীক্ষা দিতে গেলাম, আমার সেইবার একটা প্রশ্ন আসছে 50 মার্কসের কোর্স, কিন্তু একটা কোশ্চেনই আসছে হচ্ছে আপনার 20 মার্কস। এবং মোটামুটি এইটা নিশ্চিত যে এই কোশ্চেন যদি কেউ অ্যাটেম্প করতে না পারে বা এই কোশ্চেন কেউ যদি সিভিয়ার কোনো ভুল করে ফেলে, সে পাস করবে না। কিন্তু কোশ্চেনটা অনেক বড়, অনেক লেন্দি কোশ্চেন ছিল। বাট ওই যে আমার ওই বছর অঙ্ক প্র্যাকটিস করার একটা ইয়ে ছিল, তো যারাই প্র্যাকটিস করছে প্রত্যেকেরই কিন্তু ওই ম্যাথটা হয়েছে, কারণ অঙ্কটা অত কঠিন ছিল না, খুবই মোটামুটি সহজই ছিল। কিন্তু অনেকগুলি স্টেপ পার হয়ে আস্তে আস্তে সিকোয়েন্স গুলি ফলো করতে হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার তো লিখার অভ্যাস নাই, আপনিও পারবেন, কিন্তু আপনার লাগবে 1.5 ঘন্টা ওই ম্যাথটা করতে। কিন্তু আমার যেহেতু হাতে স্পিড আছে, আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমার হয়তো বা 20-25 মিনিটস ওটা হয়ে যাবে। ঠিক সেম ভাবে আপনাকে এমসিকিউ ধরেন আপনাদের সময় হচ্ছে কত, 90 মিনিটস, 50টা কোশ্চেন দিলে ধরেন এক একটা 1.5 মিনিট পাচ্ছেন। এখন আপনি যদি 1.5 মিনিটের ভিতরে কোশ্চেনের অ্যান্সারটা বের করতে না পারেন, তাহলে আপনার আরেকটা প্রশ্ন ইফেক্টেড হয়ে যাবে। এই জন্য আমার প্র্যাকটিসের কথাটা বলছি বারবার, যে আপনি প্র্যাকটিস করলে ম্যাথের অ্যান্সারটা আপনি দ্রুত বের করতে পারবেন, তাহলে আপনার পরীক্ষাটা দ্রুত শেষ হবে, টাইম ম্যানেজমেন্ট আর সমস্যা হবে না। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। স্যার ম্যাথ প্র্যাকটিসের জন্য কি আমাদের বইয়ের ম্যাথ গুলা আর হচ্ছে প্রশ্ন ব্যাংক যথেষ্ট? প্রশ্ন ব্যাংক বলতে কোনটাকে বুঝাচ্ছেন?
স্যার প্রশ্ন ব্যাংক বলতে মানে আমাদেরকে এর আগের ক্লাসে স্যার বলছিল যে লাইব্রেরিতে আমরা প্রশ্ন ব্যাংক কিনতে পাবো, ওইখান থেকে মানে একটা অধ্যায় পড়া শেষ হলে ওইখান থেকে কতটুকু আমার কভার হয়েছে ওইগুলা মানে প্র্যাকটিস করার জন্য, তাহলে বুঝতে পারবো যে আসলে আমার কতটুকু কভার হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। বা আমি স্যার সাজেস্ট, আইসিএইডব্লিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটাও যদি সলভ করি স্যার। কোনটা কোনটা? আইসিএইডব্লিউ এর কোশ্চেন ব্যাংক। ও আচ্ছা, আমি যখন আপনাদের ক্লাস দিব, আমি নর্মালি আইসিডব্লিউ 2013 এর একটা কোশ্চেন ব্যাংক আমার কাছে আছে। ওইটা হচ্ছে আমি প্র্যাকটিস করাই আর কি ক্লাসে। আপনারা অবশ্যই করবেন, আপনাদের কাছে যদি লেটেস্ট কিছু থাকে। আমি হচ্ছে আগেরটাই করাই, কারণ আমি পরেরটা আসলে কালেকশন করি নাই। তবে আমি যেটা সাজেস্ট করবো যে কোশ্চেন ব্যাংকে যাওয়ার আগে আপনার আগে বইটা শেষ করবেন। এমন যাতে না হয় যে আপনার চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারের শেষের 20-30টা যেটা আছে ওটা না করে আপনার কোশ্চেন ব্যাংকে চলে গেছেন, এমনটা যাতে না হয়। আপনি বইয়ের 100% শেষ করার আগে বাইরের কোনো রিসোর্সে হাত দেওয়ার দরকার নেই। জি বুঝতে আচ্ছা স্যার। পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর কারোর কোনো প্রশ্ন আছে এখানে? স্যার কোশ্চেন রিপিট হয় কেমন? আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো এমসিকিউ পরীক্ষা দিই নাই। তবে রিপিট হওয়ার কথা না। আর রিপিট হইলেও আপনি বুঝতে পারবেন না তো, কারণ আপনি তো হচ্ছে পরীক্ষা দিয়ে চলে আসতেছেন, প্রশ্ন তো নিয়ে আসতে পারতেছেন না। হয়তোবা ধরেন আপনি এবার পরীক্ষা দিচ্ছেন, 50টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, আগামীবার পরীক্ষা দেওয়ার সময় এই 50টা মনে থাকবে আপনার? থাকবে না। সো ওই জিনিস বলা যাবে না। তো রিপিট হওয়ার কথা না। যেটা হইতে পারে ওই যে বললাম, আপনাদের সবার কোশ্চেন এক হবে না। এক হবে না মানে এমন হতে পারে যে 50টা প্রশ্নই ডিফারেন্ট। আবার এমন হতে পারে ঠিক আছে 25টা কমন, 25টা ডিফারেন্ট। আবার 25টা যে কমন, ধরেন একজনের সেটে এমন আসছে যে 25টার অ্যান্সার এ, ফর এক্সাম্পল, কিন্তু অন্যজনের সেটা হচ্ছে 25টার অ্যান্সারের ভিতরে 10টা সি আর বাকি 15টা ডি, এরকম হতে পারে। ঠিক আছে, সো ওই জিনিসটা আপনাদের ইয়ে করবে। এটা অবশ্য আপনাদের ইম্পর্টেন্ট কিছু না, কারণ আপনার পরীক্ষা আপনি দিবেন, আপনার যেই অপশন সেটাই আপনি দিবেন। এটা একটু ওয়ার্নিং তাদের, যে যারা একটু ডাইনি ভাবে তাকানোর প্ল্যান ট্যান করতেছেন, তারা এই জিনিসটা করে না, তাহলে একদম মেসাকে লেগে যাবে। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন আজকে। আজকে কোশ্চেন করেন, কারণ আমি নতুন করে আমার এডিশনাল আমি কিছু দেওয়ার প্ল্যান নাই আজকে। আচ্ছা, আপনাদের বাকি কোশ্চেন সাবজেক্ট, করে অ্যান্সার দিব। হ্যাঁ, বাকি করেন। সাবজেক্টের তুলনায় এমআই কতটা হার্ড হইতে পারে বাকি সাবজেক্টের তুলনায়? এইটার কোশ্চেনের অ্যান্সার কি আমি দিতে পারবো? মানে আপনারা যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছেন বা আপনি যেহেতু অনেক সময় ধরে আছেন এখানে, তো যদি কোনো একটু শেয়ার করেন বা আপনি যখন পড়ছেন বা সেই হিসেবে যখন পড়ান সেই হিসেবে যদি কিছু একটা কম্পেয়ার করে বলেন যে টেক্সট এইখানে বা। আমি ওইভাবে বলতে পারবো না যে কোনটা কঠিন কোনটা সহজ। তবে এইটা আমি বলতে পারবো, আমার এই এক্সপিরিয়েন্স আছে যে স্টুডেন্টরা কোথায় একটু বেশি স্ট্রাগল করে। হ্যাঁ, আপনার স্টুডেন্টরা বেশি স্ট্রাগল করে হচ্ছে ট্যাক্সে, আইটিতে, এমআই তেও করে। তবে ট্যাক্স আইটি চেয়ে একটু কম, অ্যাকাউন্টিং এ করে। ঠিক আছে, কারণ আপনার এখন তো এমসিকিউ, ওয়েদার ইউর অ্যান্সার ইজ রাইট অর রং, কোনো কনফিউশন নেই। ঠিক আছে, এখন আপনার অন্যান্য সব কোর্স আদার দেন ট্যাক্স এন্ড আইটি, সরি আদার দেন ট্যাক্স, সবই কিন্তু আপনি কিছু না কিছু আহ পড়ে আসছেন, দেখে আসছেন, পরিচিত। কিন্তু ট্যাক্সটা আপনার কাছে একটু অপরিচিত থাকার সম্ভাবনাই বেশি। স্পেশালি ধরেন যারা ইন্টারমিডিয়েট করে আসছেন, তারা তো ট্যাক্স কখনো পড়েনি না। যারা গ্রাজুয়েশন করতেছেন, এখনো কমপ্লিট করেন না, হয়তো ততদিন আপনার ট্যাক্স কোর্সটা করেন নাই। অথবা করলেও, যেমন আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমাদের ট্যাক্সের 3টা কোর্স ছিল। এর ভিতরে কোর্স নাম্বার 1, সেখানে আমাকে খালি শিখাইছে ট্যাক্সের কিছু হালকা থিওরি, ইন্ডিভিজুয়ালের ট্যাক্স অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয় একটু ডিটেলসে, আর পার্টনারশিপের ট্যাক্সটা কিভাবে করতে হয় 4টা স্পেসিফিক ম্যাথ। কোর্স শেষ। সেকেন্ড কোর্সে খালি কোম্পানির কয়েকটা ম্যাথ, মানে খুবই কম করে পড়াইছে। এখন ইউনিভার্সিটি যখন আমরা পড়ছি, তখন আবার মনে হয়েছে স্যার এত পড়াইতেছে কেন। এখন এসে আমি বুঝতেছি যে তখন আসলে আমরা খুবই কম পড়ছি। এই জন্য বলতেছি যে এইটা, তো আপনারা একদমই
দেখে আসবেন, এই জন্য এটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, আপনার এখানে একটু সময় দিতে হবে। আর আইটিটা হচ্ছে যে আপনারা হয়তো বা যাদের কম্পিউটার কোর্সটা ইন্টারমিডিয়েটে ছিল বা আইসিটি কোর্স করে আসছেন, তাদের জন্য আবার খুব একটা টাফ হবে না, মোটামুটি পরিচিতই জিনিস। ঠিক আছে। তো আপনারা ওইভাবে চিন্তা করলাম, এই কয়টা কোর্সে মানুষ একটু স্ট্রাগল করে, অন্য কোর্সগুলো একটু কম স্ট্রাগল করে আর কি। তো একটা কোশ্চেন ছিল। জি বলেন। তা হচ্ছে আমাদের যখন যে কেউ কোনো একটা স্টুডেন্ট যদি প্রফেশনাল লেভেল কমপ্লিট করে কোনো ফার্মে জয়েন করতে চায়, তাহলে ওই যে ফার্মে জয়েনের সময় ফার্ম সিলেকশনে ডিপার্টমেন্ট সিজি কেমন ম্যাটার করে? ডিপার্টমেন্ট বলতে কি আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট? জি জি, ইউনিভার্সিটি। এটা আসলে ফার্ম টু ফার্ম ভ্যারি করে, ঠিক আছে। ফার্ম টু ফার্ম ভ্যারি করে এই জন্য যে এক এক ফার্মে এক এক চিন্তা ভাবনা থাকে। যেমন আমাদের ফার্মের কথা চিন্তা করলে আমরা মানে খুব একটা ভেরিয়েশন করি না, বাট অবভিয়াসলি আপনার ধরেন যদি একজন অ্যাকাউন্টিং স্টুডেন্ট হয়, আহ, সে তার তো অ্যাকাউন্টিং নলেজ একজন এমএসসি স্টুডেন্ট সে বেটার হবে, বা আপনারা ধরেন ব্যাংকিং স্টুডেন্ট থেকে একটু বেটার হবে, সেভাবে একটু চিন্তা আমরা করি। হাউএভার আপনি যদি একটা লেভেল পাস করেন, আমার মনে হয় একটা লেভেল পাস করে গেলে সবাই ওটাকেই ফোকাস করে। তার মানে আপনি অলরেডি সিএতে ঢুকছেন, কি ডিপার্টমেন্ট থেকে আসছেন ওইটা আসলে ওইভাবে কনসিডার করে না মোস্ট অফ দ্য কেসে। রেয়ার কেসে দুই একটা করতে পারে। বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। Welcome. আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, স্যার আমি প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। আমি শুধু এমআই এর জন্য স্যার এনরোল করেছি, আমার 5টা পেপার কমপ্লিট হয়ে গেছে। স্যার মানে আমি যেহেতু প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, আমার কাছে স্যার পুরান বইটা আছে। তো সেই ক্ষেত্রে কি মানে এমআই একটা নতুন আপডেট হয়েছে স্যার, কোড অফ এথিক্স, ওটার জন্য কি স্যার আমার নতুন বইটা কালেক্ট করার প্রয়োজন আছে কিনা, বা ওটা কি মানে মানে ব্রড কোনো ইস্যু কিনা, বা ব্রড কোনো চ্যাপ্টার বা আচ্ছা, এই আমি আছে না? যতদূর জানি এমআই এর বই সবচেয়ে কম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। বাট আই ফিল যে আপনার নতুন বইটি কিনেন, দাম তো আর বেশি হবে না, তো নতুন বইটি কিনেন, কারণ নতুন বইতে নতুন জিনিস আছে এবং নর্মালি নতুন জিনিসে ফোকাস করে বেশি। সো ইট ইজ বেটার যে আপনি যদি আপনার পুরনো বইটাকে রিপ্লেস করে ফেলেন। থ্যাংক ইউ স্যার। হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আহ, বলেন। আমি আমি হচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্ট, 6th সেমিস্টার। এবার হুম। আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে। তো হুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ইনফরমেশনের মধ্যে কতটুকু পার্থক্য, মানে এটা কি আমার, যেমন আমি কস্ট অ্যাকাউন্টিং করে এসেছি, সো আর এবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করছি, সো দুইটার মধ্যে কি মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে কি খুব অনেক ডিফারেন্স আছে, নাকি দুটোটা সাবজেক্টই কম মানে প্রাইস সেম? কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো কখনোই এক না, নাম্বার ওয়ান, বাট এগুলি ইন্টার রিলেটেড। হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিংটা তো নর্মালি আপনাদের একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো আসে। সো এখানে আপনি কস্ট অ্যাকাউন্টিং যেহেতু করে আসছেন, এখান থেকে আপনি একটা বড় ধরনের হেল্প পাবেন। ঠিক আছে। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস আপনার আমরা যখন চ্যাপ্টার পড়বো তখন তো অবশ্যই আমি বলবো, বাট এখন একটু বলে দিই, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ইউজটা কিন্তু ম্যানেজমেন্ট পারপাসই হয়, কোনো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা লিগ্যাল পারপাসে কিন্তু হয় না। তার মানে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এর জন্য ম্যানেজমেন্টের যেইভাবে ইনফরমেশন লাগবে, যতটুকু ইনফরমেশন লাগবে, সবই ম্যানেজমেন্টের ডিসিশন। এখানে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। লাইক ধরেন আপনার আপনার ম্যানেজমেন্ট চিন্তা করলো যে আমি আমি হচ্ছে যে আমার যে লেবার কস্টটা আছে, লেবার কস্টটা আমি ডিরেক্ট কস্ট বলবো না, আমি ইনডিরেক্ট কস্ট বলবো। ঠিক আছে। এতে করে কেউ আপনার বাধা দিতে আসবে না যে ভাই কেন তুমি এটা বলতেছো। হ্যাঁ, আমার ম্যানেজমেন্ট পারপাস, আমি যেভাবে করি, আমার লেবারকে আমি যেভাবে ডিল করি, আমারটা তো এটা ভেরিয়েবল হয় না, আমার ফিক্সড। সো আমি এভাবেই করবো। কিন্তু
আপনি যখন আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করবেন তখন আপনি যদি বলেন যে না আমি আমাদের সেলস প্রাইস সেলস যে এক্সপেন্সটা আছে এই এক্সপেন্সটা হচ্ছে আমরা কস্ট অফ গুডস ঢুকে দেবো, সেটা কিন্তু আবার পারবেন না। ঠিক আছে, তো এই জন্য আপনার যেটা বললাম দুইটা এক না, বাট অবশ্যই রিলেভেন্ট রিলেটেড আপনি অনেক হেল্প পাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ কি কোনো কোশ্চেন করবেন? এনিওয়ান? আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ আপনি আপনার ওই নাম্বারটা দিয়ে দিন। আর আরেকটা হচ্ছে যে ওই আপনারা নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। তো আমি আবার আগের এক্সপিরিয়েন্স বলি, অন্যরা যেটা করতো ওরা সাবজেক্ট ওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতো আর ওদের একটা সেন্ট্রাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতো। তো সাবজেক্ট ওয়াইজে এমআই তে আমি ঢুকে থাকতাম, আমি বলতাম আমাকে ঢুকানোর জন্য, কারণ মাঝে মাঝে স্টুডেন্টদের কিছু কোশ্চেন থাকে গ্রুপে দিয়ে দিলে সবাই কোশ্চেনটাও জানতে পারে, আবার আমি অ্যান্সার দিয়ে দিলে সবাই অ্যান্সারটাও জানতে পারে। প্লাস আমি আমার যে সিনোপসিস গুলি বা যে যে ডকুমেন্ট গুলি আমি দিব, আমি কখনোই ক্লাসের আগে দেই না, ক্লাস শেষে দেই। তখন আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব, সবাই পেয়ে যাবেন। তো এই জন্য আপনারা যদি কোনো গ্রুপ খোলেন সাবজেক্ট স্পেসিফিক, তাহলে আমাকে একটু অ্যাড করে নিন। ঠিক আছে? ওকে স্যার। হুম। আচ্ছা, আর রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের কিন্তু একটা এক্সট্রা দায়িত্ব আছে। সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের ক্লাসের আপডেটগুলি হচ্ছে সবসময় রাখবেন। হ্যাঁ, বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমি যে ক্লাস নিচ্ছি এটা একটু ফলো আপ রাখবেন, প্লাস আফজাল স্যার যে ক্লাস নিবে সেটাও একটু ফলো আপ রাখবেন, কারণ আমাদের কম্বিনেশন করতে হয়। এবং যেহেতু আপনারা একটু খেয়াল রাখবেন যে 1 থেকে 6 আর 7 থেকে 11 যাতে ওভারল্যাপ না হয়ে যায়। হইতে পারে যে আমি ভুলে 7-8-এ চলে গেছি বা আফজাল সাহেব ভুলে আমার দিকে চলে আসছে। তো সেটা একটা কনফিউশন ক্রিয়েট করে দেখা যাবে একটা চ্যাপ্টার দুজনেই ক্লাস নিচ্ছি, আবার আরেকটা হচ্ছে যে বাদ পড়ে গেল। তো এটা আমরাও একটু আলাপ করে নিব আমাদের ভিতরে, বাট ভুলে যেতে পারি। এই জন্য আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর 2-3 সপ্তাহ পর পর আমাকে একটু আপডেট দিবেন রিপ্রেজেন্টেটিভ যে আপনাদের কোন চ্যাপ্টারের কত কোন এমআই এর কোন কোন চ্যাপ্টার হইলো কোনটা হইলো না, বা আপনাদের এমন কোনো যদি চ্যাপ্টার থাকে যেখানে স্পেশাল একটা অ্যাটেনশন দরকার, বা চ্যাপ্টারটা হয়ে গেছে কিন্তু আপনার আরেকটা ক্লাস দরকার আপনি আরেকটু ভালোভাবে বোঝার জন্য, সেটা হচ্ছে আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে সবাই? জি স্যার। স্যার আমি চ্যাট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি স্যার, মানে আমাদের এমআই এর জন্য যে গ্রুপটা। দুইজন দিছে, অভিজিৎ রয় দিছে, একজন ফাহাদ দিছে, কোনটা? স্যার আমি অভিজিৎ বলছিলাম, আমি সিআর আর কি স্যার, উনি হয়তো আচ্ছা, সেম আমি তাহলে লিঙ্কে ওই দিতে পারেন। আপনার ওটাতে আমি ঢুকে গেছি অলরেডি। ঠিক জি আছে, আচ্ছা। ঢুকে গেছি আই থিঙ্ক, মনে হয় ঢুকছি, হ্যাঁ ঢুকছি। ঠিক আছে, আমি তাহলে ওখানের সাথে ওখানেই কমিউনিকেট করবো আপনাদের সাথে। ঠিক আছে, সো আজকে যদি স্পেসিফিক কারো কোনো কোশ্চেন না থাকে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিতে চাই। তবে আমি খুব সরি যে রোজাতে আরো যদি ক্লাস হয়, ক্লাস তো এই টাইমেই হবে, আমার জন্য একটু ডিফিকাল্ট। তা আমি ইনশাল্লাহ রোজার পরে ক্লাসগুলিতে আমরা একটু বেশি সময় নিয়ে ইয়ে করে দিব আর কি। ক্লাসগুলি শেষ করে না, আমরা শিখবো, একসাথেই শিখবো। ঠিক আছে, তা আজকে এখানে আসসালামু শেষ আলাইকুম করি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যতক্ষণ কোশ্চেন করবে আমি আসি, কোশ্চেন না থাকলে চলে যাবে, বলেন। জি স্যার। স্যার সেটা হচ্ছে আমরা কি এক্সামে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবো? সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই পারবেন, সম্ভবত কিছু মডেল স্পেসিফিকেশন আছে, এর পরের লেটেস্ট গুলি নিতে পারবেন না। একদম সোজা বাংলায় বললে এমন কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না যেখানে ডাটা স্টোর করে রাখা যায়। এখন আমি যে জি স্যার। 1 2 3 4 যোগ বিয়োগ করলে এটা হতে স্টোর থাকে, এই স্টোর না, একদম মেমোরি টাইপের যে এগুলি করা যাবে না। আর জি আমাদের স্যার। আইসিবি তে এমন কোনো প্রশ্ন আসে না যেখানে একদম সফিস্টিকেটেড কোনো ক্যালকুলেটর লাগে। নর্মাল আমার ওই যে নর্মাল আমরা ম্যাট্রিক ইন্টার ইউজ করছি না, সেগুলি জি করলে জি। আমার হয়ে যায়, সো ওটা নিয়ে প্রবলেম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে।
আর কেউ আছেন? তা আমি আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওকে।